সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষে আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রিয় ছাত্রছাত্রী, আজ আলোচনার বিষয় হিসেবে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তোমাদের 21-1605 কোড অধিভুক্ত হিস্ট্রি অব দি মুসলিম স্পেন, যেটি 710 থেকে 1492 সাল পর্যন্ত এই মুসলিমে শাসন স্পেনে টিকেছিল। এই বিষয় শিরোনাম থেকে আজ আমি যে টপিকসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং মজার একটি টপিক। সেটি হচ্ছে খলিফা দ্বিতীয় হাকাম, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে খলিফা দ্বিতীয় হাকামকে কীভাবে ইতিহাসে মূল্যায়ন করা হয়েছে আমরা সে বিষয়ে সামান্য আলোকপাত করব। প্রিয় ছাত্রছাত্রী যারা অনলাইনে আছো এবং যারা নেই, প্রত্যেকেই যেহেতু আমার লেকচারটি এই গ্রুপে সংরক্ষিত থাকবে, তোমরা সেটি দেখে নিবে এবং ভালো করে লেকচারটি শুনবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রিয় ছাত্রছাত্রী, আজকের টপিকস জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠক হিসাবে খলিফা দ্বিতীয় হাকাম। আমরা জানি যে আব্দুর রহমান আর দাখিল, অর্থাৎ আব্দুর রহমান দ্য ফার্স্ট, যিনি স্পেনে সর্বপ্রথম উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন এবং এই উমাইয়া আমিরাতকে খিলাফতে রূপান্তরিত করেছিলেন খলিফা তৃতীয় আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমান দ্য থার্ড। এই স্পেনের কিংবদন্তির নায়ক যাকে বলা হতো, তিনি হচ্ছেন সেই তৃতীয় আব্দুর রহমান এবং এই তৃতীয় আব্দুর রহমানেরই স্বীয় পুত্র বা নিজের সন্তান হচ্ছেন এই দ্বিতীয় হাকাম, অর্থাৎ পিতা তৃতীয় আব্দুর রহমানের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় হাকাম আল মুনতাসিম বিল্লাহ উপাধি ধারণ করে 961 সালে স্পেনের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন। প্রিয় শিক্ষার্থী, স্পেনের ইতিহাসে খলিফা দ্বিতীয় হাকামের রাজত্বকাল, অর্থাৎ তিনি 961 সাল থেকে 976 সাল পর্যন্ত রাজ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই সময়টা স্পেনের জন্য
সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল এবং ইতিহাসে গৌরবময় হিসেবে স্বীকৃত হয়ে আছে। কেননা এই দ্বিতীয় হাকামের তত্ত্বাবধানে শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল স্পেনে। জ্ঞান বিজ্ঞানের দিক যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাব এই তৃতীয় আব্দুর রহমানের সুযোগ্য সন্তান দ্বিতীয় হাকাম তার শাসনকালকে স্পেনের ইতিহাসে যদি স্বর্ণযুগ বলা হয় তাহলেও অতিরিক্ত বলা হবে না বলে মনে করি। কেননা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এই দ্বিতীয় হাকাম যে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন সেটি বিরল। এই রকম উদাহরণ আমরা দেখতে পাই খলিফা আল মামুন বাগদাদের সময়কালে, অর্থাৎ আব্বাসীয় খিলাফতের সময়কালে, এবং পরবর্তীতে আরেকবার আমরা দেখতে পেয়েছিলাম ফাতেমীয়দের খিলাফতকালে। প্রিয় শিক্ষার্থী, এই দ্বিতীয় হাকামের শাসনকালকে স্পেনের ইতিহাসে ঐতিহাসিকেরা স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করেছেন, বিবেচিত করেছেন। এর অন্যতম কারণ এই শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে দ্বিতীয় হাকামের অবদানের জন্য। প্রিয় শিক্ষার্থী, শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানী নয়, একজন যোগ্য শাসক এবং সমর কুশলী হিসেবে তিনি অত্যন্ত যোগ্য ছিলেন এবং একজন জ্ঞান তাপসের পাশাপাশি যোগ্য শাসক ছিলেন। সমর কুশল হিসেবে আমরা তাকে মূল্যায়ন করতে পারি। আমরা দেখেছি স্পেনে দ্বিতীয় আব্দুর রহমানের রাজত্বকাল থেকেই ওমর বিন হাফসুন নামে একজন তথাকথিত জাতীয়তাবাদী নেতার উদ্ভব হয়েছিল এবং এই ওমর বিন হাফসুনকে কিন্তু দ্বিতীয় আব্দুর রহমান থেকে শুরু করে তৃতীয় আব্দুর রহমান পর্যন্ত সময়কালের মধ্যে এই তৃতীয় আব্দুর রহমান ছাড়া কেউ তাকে দমন করতে পারেননি। এবং এই দ্বিতীয় হাকাম সেই বীরপুরুষ মহানায়ক যিনি স্পেনের আমিরাতকে খিলাফতে রূপান্তরিত করেছিলেন। সেই যোগ্যতম শাসক খলিফা তৃতীয় আব্দুর রহমানের সুযোগ্য পুত্র। সে কারণে খলিফা দ্বিতীয় হাকামের মধ্যে সামরিক প্রতিভা থাকবে, সেটা খুবই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনা তার জ্ঞান এবং বিজ্ঞানের প্রসার নিয়ে। শিক্ষা ও সংস্কৃতির উন্নতির জন্য দ্বিতীয় হাকামের শাসনকালে বা তার সময়কালকে
আগাস্টানের যুগের সাথে তুলনা করা হয়। তিনি ছিলেন একজন যোগ্য শাসক, বুদ্ধিমান, ন্যায়পরায়ণ ও জ্ঞান তাপস খলিফা। তার সম্পর্কে ঐতিহাসিক ডোজি লিখেছেন, নেভার হ্যাড সো লার্ন এ প্রিন্স reign in স্পেন। অর্থাৎ এই স্পেনের অর্থাৎ মুসলিম স্পেনের ইতিহাসে তথা সমগ্র স্পেনের ইতিহাসে এই খলিফা দ্বিতীয় হাকামের মতো জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানী শাসকের আবির্ভাব খুব কম ঘটেছিল। প্রিয় শিক্ষার্থী, এই দ্বিতীয় হাকামের শিক্ষা ও সংস্কৃতির প্রসার সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথম যে আলোচনাটি আমাদের কাছে ভেসে ওঠে সেটি হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা পদ্ধতি, যেটিকে আমরা বলে থাকি ইনস্টিটিউশন অ্যান্ড লার্নিং। খলিফা দ্বিতীয় হাকাম জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণের জন্য বা জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণের লক্ষ্যে কর্দোবা ও স্পেনের অন্যান্য রাজ্যে অসংখ্য এই এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে তোলেন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। জ্ঞান বিজ্ঞানের প্রধান পাদপীঠ ছিল জগৎ বিখ্যাত কর্দোবা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সুনাম কায়রোর আল আজাহার ও বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়কেও অতিক্রম করে গিয়েছিল, যেটি ইতিপূর্বেই আমি তোমাদেরকে বলেছি যে দ্বিতীয় হাকাম জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছিলেন। যে বাগদাদে আমরা দেখেছি যে এই নিজামিয়া বিশ্ববিদ্যালয় এবং বাগদাদে কিন্তু খলিফা আল মামুন একটি বিশাল গ্রন্থাগার গড়ে তুলেছিলেন। এই মামুনের পরে আমরা দেখেছি ফাতেমীয় খিলাফতের সময় মিশরের কায়রোতে আল আজাহার বিশ্ববিদ্যালয় তখন সারা মুসলিম বিশ্বে, শুধু মুসলিম বিশ্বে নয় সমগ্র বিশ্ব থেকে জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, ইতিহাস শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বিভিন্ন এক দর্শন শাস্ত্রের বিভিন্ন গ্রন্থগুলো সেখানে আনা হতো এবং সেগুলোকে অনুবাদ করার ব্যবস্থা করা হতো, যেটি খলিফা আল মামুন করেছিলেন এবং এই দ্বিতীয় হাকামও এই কাজটি করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, ইউরোপের বিভিন্ন দেশ থেকে তখন এই কর্দোবায় শিক্ষার্থীগণ বা শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসতেন। সারা বিশ্ব থেকে স্টুডেন্টরা এসে তখন এই কর্দোবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেন। প্রিয় শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম, দর্শন
ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় পাঠদান করা হতো। এ সকল বিষয়ে উচ্চতর জ্ঞান লাভ করে ইউরোপীয় শিক্ষার্থীগণ তাদের স্বদেশে প্রত্যাবর্তন করে ইউরোপের অন্ধকারকে দূর করতে পেরেছিলেন এবং বস্তুত দূর করেছিলেন। এই কর্দোবা বিশ্ববিদ্যালয়ই ইউরোপের রেনেসাঁর সূচনা করেছিল এবং এই বিশ্ববিদ্যালয়টি ইউরোপের রেনেসাঁর পাদপীঠ। দরিদ্রতর শ্রেণীর প্রতি খলিফা হাকামের উদার মনোভাবের কারণে বা উদার মনোভাবের ফলশ্রুতিতে তখন রাজধানীতে এই মহান শাসক 60টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। 27টি বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন। এখানে সঙ্গতিবিহীন পিতামাতার সন্তানেরা, অর্থাৎ যে সকল পিতামাতার টাকা পয়সা খরচ করে সন্তানদেরকে শিক্ষা ব্যবস্থা ছিল না বা সন্তানের শিক্ষার জন্য অর্থ ব্যয়ের সামর্থ্য যে সকল পিতামাতার ছিল না, সেই সকল পিতামাতার সন্তানদেরকে এই সমস্ত বিদ্যালয়গুলোকে এই 27টি বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হতো। এমনকি শুধু শিক্ষা প্রদান নয়, তাদেরকে শিক্ষার নানা উপকরণ, বইপত্রও বিনামূল্যে তখন এই দ্বিতীয় হাকাম সরবরাহ করেছেন। প্রিয় শিক্ষার্থী, কর্ডোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষা পদ্ধতি কিংবা প্রফেসর অফ দ্য ইউনিভার্সিটি অফ কর্দোবা আমরা দেখতে পাই বা ইতিহাস সাক্ষ্য দেয়, কর্দোবা বিশ্ববিদ্যালয় শিক্ষাদানের উদ্দেশ্যে খলিফা দ্বিতীয় হাকাম প্রাচ্য হতে এই শিক্ষকদেরকে অর্থাৎ প্রফেসরদেরকে আমন্ত্রণ জানাতেন। এ সমস্ত মনীষীর যোগ্যতার স্বীকৃতি দানে খলিফা দ্বিতীয় হাকাম কখনোই কোনরূপ কার্পণ্য করেননি। তাদের বেতন, উপটৌকন ও উৎসাহব্যঞ্জক ভাতার জন্য পৃথক সম্পদ বা সম্পত্তি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বরাদ্দ করা হতো। এ সময় তাদের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যাপক বৃন্দের মধ্যে বৈয়াকরণিক এবং ঐতিহাসিক আবু আলী আল কুতাইবা, বাগদাদের স্বনামধন্য ভাষা, কবিতা ও উপাখ্যানবিদ আবু আল কুলি, আবিধানিক বিশারদ মুহাম্মদ আবু বকর আল
জুবাইদি ফিকা শাস্ত্রবিদ আবু ইব্রাহিম হাদিস ও আইনশাস্ত্রবিদ আবু বকর বিন মাবিয়া ছিলেন অন্যতম। সুপ্রিয় শিক্ষার্থী, চিকিৎসা বিজ্ঞানী আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল উজরি তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। জ্ঞান বিজ্ঞানের সম্প্রসারণের ক্ষেত্রে এ সকল পণ্ডিতদের, যাদের কথা আমি এতক্ষণ ধরে বললাম, এ সকল পণ্ডিতদের অবদান ছিল অপরিসীম। এছাড়াও বহু লেখক, অধ্যাপক খলিফা দ্বিতীয় হাকামের দরবারকে অলঙ্কৃত করতেন। প্রিয় শিক্ষার্থী, খলিফা দ্বিতীয় হাকাম জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এতটাই উন্নত মানের ছিলেন। পূর্বেই আমি বলেছি যে বাগদাদের খলিফা আল মামুন জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, প্রাচীন গ্রিক থেকে, দর্শন থেকে শুরু করে বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, সমগ্র গ্রন্থাদি সংগ্রহ করে সেটিকে তিনি আরবিকে অনুবাদ করেছিলেন। ঠিক খলিফা দ্বিতীয় হাকামও এই কাজটি করেছিলেন। কর্দোবা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রাচ্য থেকে অনেক অধ্যাপকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি বলেছি যে এই সমস্ত অধ্যাপকদের মধ্যে আবু আলী আল কুতাইবা, বাগদাদের স্বনামধন্য ভাষা বিশারদ মোহাম্মদ আবু বকর আল জুবাইদি, ফিকা শাস্ত্রবিদ আবু ইব্রাহিম, হাদিস ও আইনশাস্ত্রবিদ আবু বকর বিন মাবিয়া, এরা কিন্তু এই কর্দোবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সকল রকমের, অর্থাৎ বৈয়াকরণ বা ব্যাকরণ, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ইতিহাস শাস্ত্র, হাদিস শাস্ত্র, ফিকা শাস্ত্র, এই সমগ্র বিষয় তিনি এই সকল স্বনামধন্য প্রফেসরদের দ্বারা অনুবাদ করার চেষ্টা করেছেন। জ্ঞান বিজ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছেন, যে কারণে সেই সময়টা এই কর্দোবা বিশ্ববিদ্যালয়কে ইউরোপের রেনেসাঁর পাদপীঠ বলে ঐতিহাসিকেরা বিবরণ দিয়ে থাকেন অথবা উল্লেখ করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, এবং এই খলিফা দ্বিতীয় হাকাম একটি লাইব্রেরি গঠন করেছিলেন আব্বাসীয় খলিফা আল মামুনের মতে। খলিফা দ্বিতীয় হাকাম তার পিতা আব্দুর রহমান, অর্থাৎ তৃতীয় আব্দুর রহমান ও ভ্রাতার
পাঠাগারের সাথে বা লাইব্রেরির সাথে নিজের পাঠাগারকে একত্রিতকরণ করেন এবং এই পাঠাগারে তিনি প্রখ্যাত গ্রন্থকারী ছিলেন। তার নিজেরই ভাতা বা ভাই এবং খোঁজা তালিদ কায়রো, বাগদাদ, দামাস্কাস এবং আলেকজান্দ্রিয়া হতে বহু মূল্যবান গ্রন্থাদি বা পুস্তকসমূহ এই লাইব্রেরিতে বা লাইব্রেরির জন্য ক্রয় করে আনা হতো। খলিফার বই কেনার নেশা এতটা দূরে পৌঁছেছিল যে দুষ্প্রাপ্য কোনো পাণ্ডুলিপি তার জন্য সবচেয়ে পছন্দসই রাজকীয় উপটৌকন ছিল। অর্থাৎ কেউ যদি খলিফাকে কোনো উপহার দিতে চাইতেন তবে তিনি কোনো পাণ্ডুলিপিকেই সেই উপহার হিসেবে প্রত্যাশা করতেন। এতটা জ্ঞান পিপাসু ছিলেন এই স্পেনের খলিফা দ্বিতীয় হাকাম। প্রিয় শিক্ষার্থী, মধ্যযুগীয় বিশ্বের কোনো রাজকীয় পাঠাগারের চেয়ে খলিফা দ্বিতীয় হাকামের পাঠাগারে সবচেয়ে বেশি গ্রন্থ বা পুস্তক ছিল। তার পৃষ্ঠপোষকতায় এ লাইব্রেরিতে গ্রন্থের সংখ্যা 6 লক্ষের উপরে পৌঁছেছিল। তবে ঐতিহাসিক পিকে হিট্রি এবং ডোজি তাদের গ্রন্থে এই সংখ্যা 4 লক্ষের অধিক বলে উল্লেখ করেছেন। সেটা যাই হোক, 6 লক্ষ বা 4 লক্ষ, কিন্তু সেই সময়কার জন্য এটি কিন্তু একটি বিশাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, কর্মিক সংখ্যা ঠিক রাখার জন্য তখন এই খলিফা দ্বিতীয় হাকামের লাইব্রেরিতে 44খানা তালিকা ছিল। আমরা যেটিকে আধুনিককালে লেজার বলে থাকি, বই সংরক্ষণ করার জন্য তালিকা তৈরি করা হয়, এই রকম 44টি তালিকা তখন এই দ্বিতীয় হাকামের লাইব্রেরিতে ছিল এবং সেগুলো তত্ত্বাবধানের জন্য একজন ভারপ্রাপ্ত উচ্চপদস্থ অফিসার নিযুক্ত ছিলেন। সোনালী অক্ষরে এই গ্রন্থের নামগুলো তখন এই লেজারে বা পুস্তিকাতে সুন্দরভাবে লিখে রাখা হতো। কর্ডোবার কেন্দ্রীয় গ্রন্থকার ছাড়াও এ সময়ে সারা স্পেন জুড়ে আরও ঐতিহাসিকেরা উল্লেখ করেছেন প্রায় 70টি লাইব্রেরি ছিল সরকারি তত্ত্বাবধানে, অর্থাৎ আরও প্রায় 70টি সরকারি লাইব্রেরি ছিল। শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে এ সকল লাইব্রেরির ভূমিকা অত্যন্ত ফলপ্রসূ ছিল, যেটি বর্তমানকালেও শিক্ষা এবং সংস্কৃতির অগ্রগতির কিংবা ধারক বা বাহক হিসেবে লাইব্রেরির গুরুত্ব অন্যতম। প্রিয় শিক্ষার্থী,
এই লাইব্রেরিগুলোতে বিশাল বইয়ের একটি বাজারে পরিণত হয়েছিল। আমি যদি এই খলিফা দ্বিতীয় হাকামের কালেকশন অফ বুকস অর্থাৎ তার সংগৃহকৃত বইয়ের সংখ্যা বলি, তাহলে আগেই বলেছি যে কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন সেখানে প্রায় 6 লক্ষ পুস্তক ছিল। কিন্তু ঐতিহাসিক পিকেহিট্টি এবং ডজির মতো ঐতিহাসিক স্পেনের ইতিহাস লেখা বা স্পেনের ইতিহাসের একমাত্র স্বনামধন্য গ্রন্থ হিসাবে আমরা ইতিহাসের ছাত্র থাকা যার বইটিকে বা যে ইতিহাসবিদকে বেশি মূল্যায়ন করি সেটি হচ্ছে এই ডজি। তিনিও কিন্তু 4 লক্ষের অধিক পুস্তক ছিল বলে স্বীকার করেছেন। প্রিয় শিক্ষার্থী, প্রকৃতপক্ষে হীরা, জহরত ও রেশমের পণ্যের মতো তখন বইয়ের দোকানও গুরুত্ব লাভ করে সমগ্র স্পেনব্যাপী এই দ্বিতীয় হাকামের পৃষ্ঠপোষকতায়। কর্ডোবাতে তখন 20,000 বইয়ের দোকান ছিল বলে ধারণা পাওয়া যায়। পাণ্ডুলিপি সংগ্রহ ও দুষ্প্রাপ্য গ্রন্থগুলো অনুবাদ করার উদ্দেশ্যে বেতনভুক্ত অভিজ্ঞ সংগ্রাহক ও সংকলক নিযুক্ত করা ছিল প্রতিটি লাইব্রেরিতে। প্রাচ্য বিশ্বের পারস্য এবং সিরিয়াতে যে সকল পুস্তক রচিত হতো তা প্রাচ্য দেশের পণ্ডিতদের দ্বারা পঠিত হবার পূর্বেই খলিফা দ্বিতীয় হাকাম তা সংগ্রহ করে ফেলতেন এবং যেখানে এই পারস্য এবং সিরিয়াতে যেখানে এই বইগুলো প্রকাশিত হতো সেখানকার লোকেরা এই পুস্তক পাঠ করবার আগে স্পেনের লোকেরা সেটি পাঠ করার সৌভাগ্য অর্জন করত। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এতটা জ্ঞান পিপাসু ছিলেন এই খলিফা দ্বিতীয় হাকাম। মৌলিক গ্রন্থের প্রথম সংখ্যা সংগ্রহের জন্য তার প্রচেষ্টা ছিল সবসময় সবার শীর্ষে। তার পৃষ্ঠপোষকতায় আবুল ফারাজ ইস্পাহানি কিতাবুল আগানি রচনা করেছিলেন। খলিফা তাকে এই অনন্য গ্রন্থ প্রণয়নের জন্য নিজে খুশি হয়ে 1000 দিনার পুরস্কৃত করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি খলিফা হাকামকে মূল্যায়ন করি জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসাবে, অর্থাৎ আল হাকাম অ্যাজ এ স্কলার অ্যান্ড প্যাট্রন অফ লার্নিং, সেই হিসেবে তাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমি আগেই বলেছি আমরা প্রথমেই আমাদের মাথায় যেটি আসে আমরা দেখতে পাব যে বাগদাদের খলিফা আল মামুন, এই খলিফা দ্বিতীয় হাকাম খলিফা আল মামুনের মতো একজন চিন্তাবিদ ও সুপণ্ডিত ছিলেন। তিনি কেবলমাত্র গ্রন্থ সংগ্রহ করে গ্রন্থগারের কলরব বৃদ্ধি করাতেই সন্তুষ্ট ছিলেন না, বরং তিনি নিজেও গভীর মনোযোগ সহকারে গ্রন্থগুলো
অধ্যয়ন করেছেন এবং যখনই তিনি সময় পেতেন তখন তিনি লাইব্রেরিতে বসে এই পুস্তকগুলো পাঠ করতেন এবং বিভিন্ন বইয়ের পাতায় পাতায় তিনি মূল্যবান টিকা লিখে রাখতেন, ভালো কথাগুলো শনাক্ত করে রাখতেন। আমরা যেমন এখন কোনো বই পড়লে যে কথাগুলো ভালো লাগে সেটিকে হাইমার্ক করে রাখি, সেই রকম করে এই খলিফা দ্বিতীয় হাকাম এই পুস্তকগুলো পাঠ করতেন এবং যে বিষয়টি তার ভালো লাগতো তখন সেই সম্পর্কে তিনি বইয়ের একটি কোণাতে ছোট্ট করে টিকা লিখে রাখতেন। প্রিয় শিক্ষার্থী, তিনি এত বেশি মেধাবী ও অধ্যয়নশীল ছিল যে তার গ্রন্থগারে প্রায় সকল বিষয়বস্তু সম্পর্কে তিনি অবগত ছিলেন এবং সবসময় তিনি এই লাইব্রেরি সম্পর্কে খোঁজখবর রাখতেন। তিনি একজন সুলেখকও ছিলেন, পণ্ডিত ছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিদ্বান ব্যক্তিদেরকে তিনি সমাদর করতেন। তার পৃষ্ঠপোষকতায় তৎসময়ে স্পেনে আরবি সাহিত্যের বহুল পরিমাণে সমাদর ও উন্নত হয়। জোসেফ ম্যাকপেল বলেন, হাকাম অর্থাৎ দ্বিতীয় হাকাম আন্দালুসীয় সভ্যতার পরিপূর্ণতা সাধন করে এই কর্দোবা নগরীকে ইউরোপের বুকে একটি দ্বীপ কক্ষে অর্থাৎ আলোকিত কক্ষে পরিণত করেছিলেন। এ কথা ঐতিহাসিকভাবে সত্য যে তার সময়ে সমকক্ষ বিদ্যান নরপতি আর কোথাও ছিল কিনা সন্দেহ আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছি তার পিতা মহান খলিফা, যিনি একাধারে স্পেনের আমির ছিলেন এবং পরবর্তীতে তিনি এই স্পেনের আমিরাতকে টার্ন ইন্টু খিলাফত, খলিফা তৃতীয় আব্দুর রহমান খিলাফতে রূপান্তরিত করেছিলেন। তার যে বীরত্ব, সাহস, সমর কুশলতা, সেই দিক থেকে চিন্তা করলে আমরা দেখেছি যে ওমর বিন হাফসনের মতো একজন উগ্র নেতাকে এই একমাত্র তৃতীয় আব্দুর রহমান দমন করতে পেরেছিলেন এবং এই তৃতীয় আব্দুর রহমানেরই পুত্র দ্বিতীয় হাকাম। কিন্তু দ্বিতীয় হাকাম কিন্তু সেই সমর কুশলতা তারও ভিতরে ছিল, কিন্তু সেটিকে তিনি উচ্চাকারে অথবা ইতিহাসে সমর কুশলী হিসেবে তিনি নিজেকে পরিচিত না করে, বিশ্বযোদ্ধা হিসেবে নিজেকে পরিচিত না করে বা সাহসী সমরকুশলী নিরীপতি হিসেবে নিজেকে পরিচয় না দিয়ে তিনি একজন জ্ঞানী এবং গুণী এবং জ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে বিশ্বে নিজের পরিচয় তুলে ধরেছেন। এর চেয়ে একজন শাসকের পক্ষে আর বড় অবদান কি হতে পারে? প্রিয় শিক্ষার্থী, সর্বশেষে আমরা বলতে পারি যে শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে স্পেনের দ্বিতীয় খলিফা স্পেনের খলিফা দ্বিতীয় হাকাম, খলিফা হিসাবেও তিনি দ্বিতীয়, যেহেতু তার পিতা সর্বপ্রথম স্পেনে খিলাফত তৈরি করেছিলেন। এই দ্বিতীয় হাকাম স্মরণীয় হয়ে থাকবেন বস্তুত তার সমগ্র শাসন আমলি সারা বিশ্বব্যাপী স্মরণীয় হয়ে থাকবে বিজ্ঞ ব্যক্তিদের মাঝে, বিদ্বান ব্যক্তিদের মাঝে এবং
যারা বুদ্ধির, চিন্তায়, চেতনায়, শিক্ষার প্রতি দরদ ও আবেগপূর্ণ সেই সমস্ত ব্যক্তিদের মাঝে অবশ্যই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বুদ্ধিবৃত্তির পুনর্জাগরণ ও চিন্তাধারার পরিস্ফুরণ ঘটিয়ে তিনি স্পেনকে সারা বিশ্বে যে নতুন পরিচয়ে পরিচিত করে তুলেছিলেন, সে কারণে তিনি অবশ্যই সকলের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিকেরা এই খলিফা দ্বিতীয় হাকামের শাসনকালে স্পেনের মুসলিম ইতিহাসের সর্বাপেক্ষা গৌরব ও কৃতিত্বময় সময় বলে কিংবা শাসনকাল বলে অথবা যুগ বলে অভিহিত করেছেন। অধ্যাপক এস.এম. ইমামউদ্দিন তার পলিটিক্যাল হিস্ট্রি অব দ্য মুসলিম স্পেন গ্রন্থে লিখেছেন, দ্য রেইন অফ আল হাকাম দ্য সেকেন্ড রিপ্রেজেন্ট দ্য গোল্ডেন এজ অফ মুসলিম স্পেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই স্পেনের জ্ঞানী শাসক এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসাবে খলিফা দ্বিতীয় হাকামের অবদান সম্পর্কে তোমাদের সামান্য আলোকপাত করলাম। এ সম্পর্কে তোমরা আরও গভীরভাবে জানার জন্য তোমাদের চিন্তা চেতনাকে আরও গভীর এবং সমৃদ্ধ করবার জন্য তোমরা তোমাদের পাঠ্যসূচির 21,1605 কোট অধিভুক্ত এই হিস্ট্রি অব দি মুসলিম স্পেন বিষয়ক গ্রন্থগুলো থেকে খলিফা দ্বিতীয় হাকাম সম্পর্কে আরও ভালোভাবে পড়বে, জেনে নিবে। পাশাপাশি আমার আজকের এই সংক্ষিপ্ত লেকচারটি বারবার শোনার চেষ্টা করবে। আশা করি এ বিষয়টি সম্পর্কে তাহলে তোমরা সম্যক জ্ঞান অর্জন করতে পারবে, তাতে কোনো রকম দ্বিধা থাকবার কথা না। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতি দ্রুত এই করোনা নামক অতিমারী সহ সকল রকম মহামারী ও বিপর্যয় থেকে সারা দুনিয়ার মানুষের এবং আমাদের মুক্তির কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।